আপনি কি কখনো ভেবেছেন পিৎজা বক্সের আকার গোল আকৃতির কেন হয় না? বলতে চাইছি যে পিৎজা তো গোলাকার হয়, কিন্তু এটার বক্সকে কেন স্কোয়ার শেপে বানানো হয়? চিনিকে চিনি কেন বলা হয়? প্রায় কেন এই লোকগুলো অসহায় ভেড়াগুলোকে নদীতে ফেলে দিচ্ছে? আর গল্ফ বলের গায়ে ছোট ছোট গর্তগুলো কেন থাকে? ইচ্ছে করলে তো এটাকে একদম মসৃণ তৈরি করা যেত, তাহলে এমন ডিজাইন কেন? আর আপনি কি জানেন গাছের শিকড় আমাদের ধারণার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান এবং শার্প মাইন্ডেড? এমনই কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 5, তুমি কি কখনো ভেবেছো গল্ফ বলের গায়ে ছোট ছোট গর্তগুলো কেন থাকে? ইচ্ছে করলে তো এটাকে একদম মসৃণ তৈরি করা যেত, তাহলে এমন ডিজাইন কেন? অনেকে মনে করে এটা শুধু স্টাইল বা ডিজাইনের জন্য, কিন্তু আসল কারণটা অনেক বেশি বৈজ্ঞানিক এবং ইন্টারেস্টিং। যদি গল্ফ বল একদম মসৃণ হতো, তাহলে বাতাস তার উপর দিয়ে খুব সহজেই ল্যামিনার ফ্লোতে চলে যেত। এর ফলে বলের পেছনে একটি বড় লো প্রেসার জোন তৈরি হতো, যা বলটিকে পেছনের দিকে টেনে ধরে। এটাকে বলা হয় ড্রাগ ফোর্স। এতে বল বেশি দূরে যেতে পারে না, কিন্তু যখন বলের গায়ে এই ডিম্পলগুলো থাকে, তখন এগুলো বাতাসকে সামান্য টার্বুলেন্ট করে দেয়। এই টার্বুলেন্ট এয়ার বলের গায়ের সাথে একটু বেশি সময় লেগে থাকে, ফলে পেছনের লো প্রেসার জোন ছোট হয়ে যায়। এর ফলে ড্রাগ কমে যায় এবং বল অনেক সহজে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। নাম্বার 4, এই ভিডিওটা দেখে প্রথমে মনে হতে পারে মানুষ যেন অসহায় ভেড়াগুলোকে জোর করে সমুদ্রে ফেলে দিচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা একটু ভিন্ন এবং এর পেছনে আছে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত কারণ। ভেড়ার লোমে প্রায়ই বিভিন্ন ধরনের পরজীব, উকুন এবং কাটা ঝোপের ছোট অংশ আটকে যায়। এগুলো সময় মতো পরিষ্কার না করলে ভেড়া অসুস্থ হয়ে পড়তে পারে, ত্বকে সংক্রমণ হতে পারে, এমনকি তাদের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদন ক্ষমতাও কমে যেতে পারে। এই সমস্যা সমাধানে অনেক খামারি একটি পদ্ধতি ব্যবহার করেন, যাকে বলা হয় শিপ ডিপিং। এই বিশেষভাবে তৈরি করা মেডিকেটেড পানি বা কেমিক্যাল সলিউশন ডুবিয়ে রাখা হয়। এর ফলে তাদের শরীরে থাকা ক্ষতিকর পরজীবগুলো মারা যায় এবং ত্বক পরিষ্কার থাকে। তবে এটি সবসময় সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। বর্তমানে অধিকাংশ আধুনিক খামারে নিয়ন্ত্রিত মেডিকেটেড ডিপ স্প্রে বা ইনজেকশন ব্যবহার করা হয়, যা অনেক বেশি নিরাপদ, কার্যকর এবং পশুর জন্য কম স্ট্রেসফুল। নাম্বার 3, তুমি কি জানো চিনিকে চিনি কেন বলা হয়? প্রায় 3000 বছর আগে ভারতীয় উপমহাদেশে মানুষ আখ থেকে গুড় তৈরি করত। সময়ের সাথে ভারতীয়রা আখের রস প্রক্রিয়াজাত করে কঠিন চিনি তৈরি করাও শুরু করে। সংস্কৃত ভাষায় এই চিনিকে বলা হয় শর্করা, যার অর্থ ছোট দানা বা স্ফটিক। পরবর্তীতে বাণিজ্যিক মাধ্যমে এই প্রযুক্তি পারস্যে পৌঁছে, যেখানে একে শক্কর বলা হতো। আরবি ভাষায় এটি সুক্কার নামে পরিচিত পায়। এরপর ফরাসিতে শুক্র এবং শেষে ইংরেজিতে সুগার শব্দটি তৈরি হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। শুরুর দিকে ভারতে যে চিনি তৈরি হতো তা আজকের মতো সাদা ঝকঝকে ছিল না। সেটি ছিল অনেক বেশি প্রাকৃতিক, হালকা বাদামি রঙের গুড় বা কাঁচা চিনির মতো। যখন এই প্রযুক্তি চীনে পৌঁছায়, তখন চীনিরা এটাকে আরও উন্নত করে। তারা পরিশোধন, রিফাইনমেন্ট এবং ছাঁকন প্রক্রিয়ার মাধ্যমে আরও বিশুদ্ধ ও সাদা চিনি তৈরি করতে সক্ষম হয়। পরে বাণিজ্যের মাধ্যমে এই সাদা পরিশোধিত চিনি আবার ভারতে ফিরে আসে। বিশেষ করে উত্তর ভারতে একে চিনি বলা শুরু হয়, কারণ এটি চীন, চায়না থেকে এসেছিল। বর্তমানে ভারতীয় উপমহাদেশে চিনি বিভিন্ন নামে পরিচিত, যেমন চিনি, শর্করা বা ইংরেজিতে সুগার। আপনাদের অঞ্চলে এটিকে কী নামে ডাকা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। নাম্বার 2, তুমি কি জানো গাছের শিকড় আমাদের ধারণার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান এবং শার্প মাইন্ডেড? শুনতে অবাক লাগলেও এটা কিন্তু একদমই সত্য। গাছের শিকড় শুধু মাটির নিচে থাকা সাধারণ অংশ না, এগুলো আসলে গাছের কমিউনিকেশন সিস্টেম। ধরো কোনো একটি গাছে পোকামাকড় আক্রমণ করেছে, তখন সেই গাছ দ্রুতই আশেপাশের অন্য গাছগুলোকে সতর্ক বার্তা পাঠায়। ফলাফল, অন্যান্য গাছ আগেভাগেই নিজেদের রক্ষা করার জন্য কেমিক্যাল ডিফেন্স তৈরি করে নেয়। আরও অবাক করার
মতো বিষয় হলো, যদি কোনো গাছের পুষ্টির অভাব হয়, দুর্বল হয়ে পড়ে, তাহলে পাশের সুস্থ গাছগুলো তাদের শিকড়ের মাধ্যমে পুষ্টি ও মিনারেল শেয়ার করে। মানে জঙ্গলে গাছগুলো একা একা বাঁচে না, তারা একে অপরের সাহায্য করে, একটা কমিউনিটির মতো জীবনযাপন করে। নাম্বার 1, আপনি কি কখনো ভেবেছেন পিৎজা বক্সের আকার গোল আকৃতির কেন হয় না? মানে বলতে চাইছি যে পিৎজা তো গোলাকার হয়, কিন্তু এটার বক্সকে কেন স্কোয়ার শেপে বানানো হয়? এটার পেছনে মূলত 3টি কারণ রয়েছে। সর্বপ্রথম, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কস্ট সেভিংস। এটার মানে হচ্ছে পিৎজা বক্সকে স্কোয়ার শেপে তৈরি করা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য খুবই সহজ এবং সস্তা হয়। স্কোয়ার বক্স খুবই সহজে কেটে ভাঁজ করা যায়, সেজন্য এটা মাস প্রোডাকশনে খুব তাড়াতাড়ি বানানো সম্ভব হয়। মনে করো যদি এটা গোলাকৃতির হয়েও যায়, তাহলে সেটার স্পেশাল কাটিং আর একটা দীর্ঘ সময় প্রসেস, যার জন্য বেশি টাকার প্রয়োজন হয় এবং সময়ও বেশি লাগে। দ্বিতীয় কারণ হচ্ছে স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন। এটার মানে হলো স্কোয়ার বক্সকে স্টোর করা এবং ট্রান্সপোর্টেশন করা খুবই সহজ হয় কম্পেয়ার টু রাউন্ড বক্সেস। ওয়্যার হাউস, ডেলিভারি বাইক ও রেস্টুরেন্টে কিচেনে স্কোয়ার বক্সগুলো খুব সহজে একটার উপরে একটা সুন্দরভাবে এবং নিরাপদভাবে স্টক করে রাখা যায়। কিন্তু যদি এই বক্সগুলো গোল হতো, তাহলে এগুলো স্টক করা অনেক বেশি কঠিন হয়ে যেত এবং অতিরিক্ত জায়গা নিত। স্কোয়ার শেপের কারণে ট্রাক ও স্টোরেজ এরিয়াতে সর্বোচ্চ পরিমাণ স্পেস ব্যবহার করা সম্ভব হয়, যার ফলে ডেলিভারি প্রক্রিয়া হয়ে ওঠে আরও দ্রুত এবং সহজ। তৃতীয় কারণ হলো পিৎজা হ্যান্ডেলিং এবং অতিরিক্ত স্পেস। তুমি হয়তো খেয়াল করেছো, স্কোয়ার বক্সের কোণাগুলোতে একটু অতিরিক্ত জায়গা থাকে। এই জায়গাগুলো সাধারণত সস ও চিলি ফ্লেক্স এবং বিভিন্ন ধরনের মশলার প্যাকেট রাখার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও স্কোয়ার বক্সে পিৎজা রাখা এবং বের করা অনেক সহজ হয়। অন্যদিকে যদি বক্সটি গোল হতো, তাহলে সেটি ধরতে কিছুটা অসুবিধা হতো এবং ভেতরের স্পেস কমে যেত। এই কারণগুলোই মূলত পিৎজা বক্সকে স্কোয়ার শেপে ডিজাইন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।